স্টুডেন্ট সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছো তো? আমাকে শুনতে পাচ্ছো? একটু লিখে জানাও। স্টুডেন্ট শোনা যাচ্ছে কথা? জি স্যার। গুড। আর দুই একজন বলো, কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। তারপরে কি অবস্থা তোমাদের? কলেজ পূজার পরে আবার আরম্ভ হয়ে গেছে? স্টুডেন্ট, পূজার পরে কি কলেজ আরম্ভ হলো? জি। জি স্যার। গুড। কি পড়াচ্ছে কলেজে? বাংলা? বলো। তোমাদের কলেজে বাংলা কি পড়াচ্ছে? স্যার কবিতা। কোন কবিতা? স্যার আজকে সোনার তরী পড়াইছে। তার আগের দিন ঋতু বর্ণন পড়াইছে। বাহ বাহ। তো স্টুডেন্ট, আমরা তাহলে আজকে আলোচনা আরম্ভ করি, কারণ আমাদের এর পরে আবার আরেকটা ক্লাস থাকে, তো সেজন্য বেশি দেরি করার সুযোগ নেই। আজ আমরা কথা বলবো ভেবেছি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প নিয়ে। একটি ছোট গল্প, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গল্পটির নাম হচ্ছে অপরিচিতা। তো এই অপরিচিতা ছোট গল্পটি, এটি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন এবং চমৎকার একটি গল্প। আমরা অনেকেই এই গল্পটি পড়েছি। এটা নিয়ে নাটকও আছে, ইউটিউবে ইচ্ছে করলে তোমরা নাটকটাও দেখতে পারবে। তো এই গল্পটি আসলে কেন পাঠ্য তালিকায় এলো? পাঠ্য তালিকায় আসার কারণ যে আমাদের পৃথিবীতে এখন আমরা মানুষেরা লেখাপড়া নামের যে কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন কিছু স্থাপন করেছি এবং লেখাপড়া করছি। এই লেখাপড়া করা সত্ত্বেও, এত লেখাপড়া, এত ডিগ্রি, এত ইউনিভার্সিটি, এত কিছু, এত সত্ত্বেও কি হচ্ছে? আমরা কিন্তু অন্যায়, দুর্নীতি, অবিচার, জুলুম এইগুলো থেকে সরে আসতে পারছি না। আমরা পৃথিবীতে দিন দিন অশান্তি, গন্ডগোল এগুলো বেড়ে যাচ্ছে। তার মানে এই পড়াশোনার ফল, তথাকথিত পড়াশোনা, মুখস্থ বিদ্যা বা ইনফরমেশন, এইগুলোর ফল কিন্তু আসলে ভালো হয় না। তো এই রকমের একটি চেতনা থেকে রবীন্দ্রনাথ এই গল্পে দেখাতে চেয়েছেন যে আমাদের একজন যুবক, তার নাম অনুপম। সেই অনুপম এমএ পাশ করেছে, মানে কি সর্বোচ্চ শিক্ষায় সে শিক্ষিত। এমএ পাশ করার পরে তার বিয়ের ব্যাপারে সে তার মামার উপরে নির্ভরশীল। তো তার মামা সব রকমের অসভ্য আচরণ করে যাচ্ছে এবং অভদ্রচিত কথাবার্তা বলে যাচ্ছে, কিন্তু অনুপম এ বিষয়ে কোনো মত দিতে পারছে না, বা কোনো প্রতিবাদ করা তো দূরের কথা, সে একটি কথাও বলতে পারছে না। অর্থাৎ এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যে ব্যক্তিত্বহীন, বিবেকহীন, বোধ বিবেচনাহীন মানুষে রূপান্তরিত করছে, এরকমের একটি মেসেজ বা বার্তাই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মধ্যে দিয়েছেন। তো গল্পটি কি তোমরা পড়েছো? জি স্যার, পড়ছিলাম। গুড। তো যারা পড়ো নাই তাদের জন্য একটু মনে করিয়ে দেই, যারা পড়ছো তারা আবারও মনে করো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই গল্পটিতে বোঝাতে চেয়েছেন যে আমরা দেখতে পাই যে এখানে অনুপম নামে একজন যুবক, তার বাবা হচ্ছেন আইনজীবী, মানে উকিল, এবং তার মা অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। তো তাদের পরিবার দরিদ্রই ছিল, কিন্তু তার বাবা ওকালতি করে দিন রাত পরিশ্রম করে সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। এই যে তারা এককালে গরিব ছিল, এখন তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এই জন্য
অনুপমের মা অনুপমকে বাইরে অন্যদের সঙ্গে মিশতে দেয় না, সব সময় ছেলেকে চোখে চোখে ঘরের মধ্যে রাখে। বাইরের পৃথিবীর সাথে তার কোনো যোগাযোগ বা সম্পর্ক তৈরি হয় না। এই জন্য অনুপম বড় হয়, এমএ পাশ করে, কিন্তু তার মানসিক যে প্রবৃদ্ধি সেটা কিন্তু হয় না। মানুষের তো একটা মানসিক পরিপক্কতা লাগে, যে আমার কোন কথা বলা দরকার, কোন কাজ করা দরকার, কোনটা মানানসই কোনটা বেমানান, এই জ্ঞান কিন্তু আমাদের অনুপমের হয় নাই। যাই হোক, ছোটবেলায় অনুপমকে মাস্টার মশাই ব্যঙ্গ করতো দুটো শব্দ বলে, একটা হলো মাকাল ফল আর একটা হলো শিমুল ফুল। তখন অনুপমের খুব খারাপ লাগতো যে এই দুটো শব্দ ব্যবহার করে আমাকে ব্যঙ্গ করে মাস্টার মশাই। এই শিমুল ফুল মাকাল ফল এটা তো ভালো কথা না। শিমুল ফুল হলো দেখতে লাল কিন্তু এর কোনো স্মেল নাই, গন্ধ নাই। আর মাকাল ফল হলো দেখতে লাল কিন্তু এর কোনো এর ভেতরে পোড়া ছাই থাকে। এর ভেতরে কি থাকে? পোড়া ছাই থাকে এবং দুর্গন্ধযুক্ত, সেটা হলো মাকাল ফল। তো অনুপম যেহেতু এই রকমেরই ছিল, তার ভেতরের আত্মার কোনো বিকাশ হয় নাই, ব্যক্তিত্বের বিকাশ হয় নাই, বোধের বিকাশ হয়নি। এই জন্য মাস্টার মশাই তাকে শিমুল ফুল মাকাল ফল বলে তাকে মানে ব্যঙ্গ করত। তো অনুপমের জীবনে যখন সবচেয়ে বড় একটি দুর্ঘটনা ঘটলো, সেটা হচ্ছে সে বিয়ে করতে গেলে মেয়ের বাবা তাকে প্রত্যাখ্যান করলো, তার সঙ্গে মেয়ে বিয়ে দিল না। কেন দিল না সেটা আমরা জানবো। তো আপাতত এটুকু জানি যে বিয়ে করতে গিয়ে সে প্রত্যাখ্যাত হয়ে এলো, মানে তাকে মেয়ে পক্ষ বিয়ে করলো না বা বিয়ে দিল না। তো সেই জায়গা থেকে আমাদের অনুপম তিনি কিন্তু প্রত্যাখ্যাত হয়ে এইবার তিনি অনুভব করলেন যে না, মাস্টার মশাই যে আমাকে ব্যঙ্গ করতেন, এই ব্যঙ্গটা আসলে যথার্থ ছিল, কারণ এই ব্যঙ্গটাই আসলে আমার উপযুক্ত। আমি তো আসলে এমনই, আমি তো আসলে এমনই আচরণ করে থাকি। এরপরে আমাদের আহ আমাদের অনুপম, তার বাবা আকস্মিক মারা গেলেন এবং লেখক লিখেছেন যে এই মৃত্যুই তার জীবনের প্রথম অবকাশ। অবকাশ মানে ছুটি। এর আগে তিনি কখনো অবকাশ যাপন করেননি। একটু সময় নিজের জন্য রাখা, পরিবার নিয়ে বেড়ানো, পরিবারকে সময় দেওয়া, এই কাজগুলো তিনি করেননি। তো বাবা আকস্মিক মারা গেলেন। অনুপমের অভিভাবক এখন হচ্ছে তার মা এবং তার মামা। বাড়ির ভেতরে তার মা আর বাড়ির বাইরে তার মামা। তো অনুপম এই গল্পটি যখন বলছেন, তখন গল্পের শুরুতেই কিন্তু বলা হয়েছে, দেখো, যে আজ আমার বয়স 27 মাত্র। এই যে গল্পটা আমি স্ক্রিনে রেখে দিয়েছি, আজ আমার বয়স কত? 27। এই 27 বছরের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। এই কথা বলার কারণটা কি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি তোমাকে। এই যে আজ আমার বয়স 27, তাহলে অনুপমের বয়স কত? 27 বছর। এই 27 বছর বয়সটাকে তিনি লিখলেন যে এটি না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। এই কথাটা কেন লিখলেন? এই কথাটা লেখার কারণ হলো যে যে কোনো বিষয়ে তুমি যদি জ্ঞানের দিক থেকে অনেক কিছু জানতে চাও বা পণ্ডিত হতে চাও, তাহলে সেটার জন্য 27 বছর যথেষ্ট না। তুমি তো 26-27 বছর আমাদের দেশে এমএ পাশ করতেই লাগে। তো এমএ পাশ করা তো এটা সিলেবাসিক ব্যাপার, কিন্তু সেই বিষয়ে আরো বিশদ জানতে, বুঝতে, অভিজ্ঞ হতে তোমাকে কিন্তু আরো সময় লাগবে। একজন এমএ পাশ করে বিসিএস পরীক্ষা দিয়ে ভালো চাকরিতে জয়েন করলো, ওই চাকরিতে কিন্তু সে সহজেই এক্সপার্ট হয়ে উঠবে না। কিছুদিন 2-4-5-10 বছর চাকরি করলে, জানলে, বুঝলে, তারপরে সে ওই বিষয়ে পণ্ডিত হয়ে উঠবে। এই জন্য বলা হচ্ছে যে 27 বছর বয়স তার জীবনের জন্য এটা না বয়সের হিসেবে গুণের জন্য বড়, গুণ অর্জনের জন্য এটা খুব বড় নয়, আবার না দৈর্ঘ্যের হিসেবে বড়। দৈর্ঘ্য মানে লেন্থ। তুমি যে বলবা এই তোমার আর বয়স কত, আমার তো অনেক বয়স। আমি ক্লাসে বলি ছেলে মেয়েদের যে তোমাদের বয়স কত, বলে 17 বছর 18 বছর। তখন আমি মজা করে বলি যে 18 বছর আমি কলেজেই পড়াই। তো এই কারণে এই 27 বছর গুণের হিসেবেও বড় নয়, আবার দৈর্ঘ্যের হিসেবেও বড় নয়। যারা বড় বড় সঙ্গীতজ্ঞ, বড় বড় সাহিত্যিক, বড় বড় বিজ্ঞানী, তারা কিন্তু 27 বছর বয়সে কেউ হয় নাই। 40 বছর বয়সে, 45 বছর বয়সে পড়াশোনা করতে করতে, চর্চা করতে করতে, সাধারণত দুই একজন ব্যতিক্রম থাকবেই। এজন্য কিন্তু বলা হয়েছে যে এই বয়সটা, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়।
যাই হোক, যে গল্প আমরা বলছিলাম, তো অনুপমের বাবা যখন আকস্মিক মারা গেলেন, তখন অনুপমের গার্ডিয়ান তার মা এবং তার মামা। অনুপমের বিয়ের বয়স হয়েছে, বিয়ের কথাবার্তা চলছে। ইতিমধ্যে তার এক বন্ধু, নাম ছিল হরিশ, সেই হরিশ ছুটিতে এলো। ছুটিতে এসে আমাদের অনুপমের কান ভারী করে তুললো যে, দোস্ত, বিয়ে যদি করো তো একটা মেয়ে আছে, খাসা মেয়ে। মেয়ে বলো তো, হে খাসা মেয়ে আছে। এই ডায়লগটা মনে রেখো, এটাই আসবে, মানে মেয়ে বলো তো খাসা মেয়ে আছে, কে বলেছে? আমরা উত্তর দেব হচ্ছে অনুপম, দুঃখিত, হরিশ। হরিশ এটা বললো। তো এটা শুনে অনুপমের মনের মধ্যে ভালো লাগলো, কারণ অনুপম ইয়াং ম্যান, এমএ পাশ করেছে, কোনো কাজ নাই, চাকরি পাওয়ার কোনো ইচ্ছা নাই, চাকরির তার দরকার নাই, প্রচুর সম্পদ বাবা রেখে গেছেন, চেষ্টাও নাই, তদবিরও নাই, কিছুই নাই, কি করে সময় কাটবে? এখন তার মনের মধ্যে শুধু এই নারী রূপের চিন্তা তার মাথার মধ্যে ঢুকলো, মানে একটা রোমান্টিক তার ভাব এসে গেল আর কি, এগুলোই সে কল্পনা করে। তখন আমাদের অনুপম হরিশকে বলল যে, হরিশ, তুমি এই কথা মামাকে বলো, কারণ আমার কথায় তো আমার বিয়ে হবে না, আমার বিয়ে হবে আমার মামার কথায়। তো মামাকে বলা হলো। দেখা গেল যে মামা যেমন মেয়ে পছন্দ করেন, এই হরিশের প্রস্তাবটা তেমনই। তো মামা কেমন মেয়ে পছন্দ করেন? মামা পছন্দ করেন এমন মেয়ে, যে মেয়েরা এই পরিবারের চাইতে একটু গরিব হবে। তাহলে ছেলের পরিবারের চাইতে মেয়ের পরিবার যদি একটু গরিব হয়, তাহলে মেয়ের পরিবারকে সবসময় একটু দমিয়ে রাখা যাবে। হ্যাঁ, বলা যাবে, দেখ, তোমরা কি এগুলো দেখেছো, এগুলো কি বোঝো? আবার তারা যদি আমাদের চেয়ে দরিদ্র হয়, তাহলে তাদের কাছ থেকে টাকা পয়সা চাইলে তারা দেখবে যে বড়লোক বাড়ি মেয়ে বিয়ে দিয়েছি, তারা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবে। অথবা এমন পরিবারে বিয়ে করাবে যাতে মেয়েই সব সম্পত্তি পেয়ে যায়। এই রকমের টেন্ডেন্সি হচ্ছে মামার। তো হরিশ যে মেয়ের বর্ণনা দিল, সেই বর্ণনায় মামার চিন্তার সঙ্গে মিলে গেল। তখন মামা সিদ্ধান্ত নিলেন যে অনুপমের বিয়ের জন্য মেয়ে দেখতে হবে, মেয়ে দেখতে লোক পাঠাতে হবে। কাকে পাঠাবে লোক? তখন বেছে বেছে পাঠানো হলো আমাদের অনুপমের পিসতুতো ভাই। পিসতুতো ভাই মানে ফুফাতো ভাই। সেই ফুফাতো ভাইটা কে ছিল? বিনু দাদা। সেই বিনু দাদাকে পাঠানো হলো। বিনু দাদা লোকটা আবার একটু গম্ভীর টাইপের, তিনি কম কথা বলেন। আমরা যেখানে বলি চমৎকার, তিনি সেখানে বলেন চলনসই। এই তথ্যটা মনে রাখো। আমরা যেখানে বলি চমৎকার, বিনু দাদা সেখানে বলেন চলনসই। অনুপমের ইচ্ছে ছিল সে নিজে গিয়ে মেয়ে দেখে আসবে, কিন্তু এই কথা মুখ ফুটে বলার সাহস তার নাই। তখন তার মামার উপরই ভরসা করতে হলো। বিনুদাকে পাঠানো হলো মেয়ে দেখার জন্য। বিনুদা মেয়ে দেখে এসে বলল যে, মন্দ নয় হে খাঁটি সোনা। অর্থাৎ এই মেয়েটা মন্দ নয়, এটা হচ্ছে খাঁটি সোনা। আমি কি বোঝাতে পারছি? স্টুডেন্ট শুনতে পাচ্ছ? আজকে এত কম স্টুডেন্ট কেন, ঘটনা কি? জি স্যার। হ্যাঁ, বলছিলাম যে আজকে স্টুডেন্ট এত কম কেন? বাকিরা কোথায়? তারা কি ক্লাসে আগ্রহ হারিয়ে ফেলেছে, নাকি বাংলা ক্লাস ভালো লাগছে না, কোনটা? স্যার জানি না। হুম। বাঙালি মাংরা খায় না, টাকা দিয়ে পড়লে তখন ভাল লাগে। আচ্ছা, যাই হোক, ফিরে আসি। তো এইবার আমাদের বিনু দাদা এসে বলল, মন্দ নয় হে খাঁটি সোনা। তাহলে দেখো, এই গল্পের যে নায়িকা আমাদের কল্যাণী, অপরিচিতা গল্পের নায়িকা কল্যাণী, এই কল্যাণীর সম্বন্ধে কিন্তু দুটি মন্তব্য। হরিশ মন্তব্য করলো যে মেয়ে যদি বলো তো একটা খাসা মেয়ে আছে, আর বিনুদা মেয়ে দেখে সে মন্তব্য করলো যে মন্দ নয় হে খাঁটি সোনা। যেহেতু বিনু দাদা কম বলে, আমরা বলি চমৎকার, বিনুদা বলেন চলনসই, সেই জন্য আমাদের এই বিনু দাদার বক্তব্য অনুপমের মনের মধ্যে একদম ঝড় তুললো, যে বিনুদাই যেখানে বলেছে মন্দ নয় হে খাঁটি সোনা, তাহলে মেয়ে হয়তো অনেক বেশি সুন্দর, কারণ বিনুদা তো কম করে বলে। মামা বিয়েতে মত দিলেন। তো মেয়ের পরিচয় কি? মেয়ের নাম কল্যাণী, তার বাবার নাম শম্ভুনাথ সেন। মেয়ের নাম হলো কল্যাণী, তার বাবার নাম শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার, চিকিৎসক। এককালে তাদের সংসারে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এই কথার অর্থ কি? লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী,
তাহলে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা মানে হলো তাদের পরিবারে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু এখন সেটা অনেকাংশে কমে গেছে। নিজ এলাকায় মান সম্মান নিয়ে ওইভাবে চলা কঠিন, এই জন্য শম্ভুনাথ সেন দূরে গিয়ে, পশ্চিমে গিয়ে, ওখানে লেখা আছে পশ্চিমে গিয়ে সে বাসা ভাড়া করে বসবাস করে। অর্থাৎ ব্যাখ্যাটা এরকম যে একটা এলাকায় যদি কেউ জমিদার থাকে, তাহলে জমিদারকে তো মানুষ সেইভাবে মূল্যায়ন করে। এখন যে কোনো কারণে জমিদার হঠাৎ করে ফকির হয়ে গেল, তাহলে ওই এলাকায় সে যদি আবার রিক্সা চালায় বা ছোটখাটো কাজ করে, তখন তো তার মান সম্মান থাকবে না, যে আমি এখানেই জমিদার ছিলাম, এখানেই আমি এখন ঠেলা গাড়ি চালাই। তখন তারা কি করে, যে বাংলাদেশের কিন্তু জমিদারি প্রথা যখন বাতিল হয়, তখন কোনো জমিদারি বাংলাদেশে থাকে নাই, সবাই বিদেশে চলে গেছে। যে যাই করি বিদেশে গিয়ে করি, এখানে আমি জমিদার ছিলাম, আমার নাম শুনলে লোকেরা কাঁপতো, আর আমি এখন এখানে জমিদারি হারিয়ে ফেললাম, সাধারণ জনগণের মতো দোকানদারি করতে হবে বা ধান চাষ করতে হবে, তখন তারা কিন্তু বিদেশে চলে গেছে। তো আমাদের শম্ভুনাথ সেনেরও তাই হয়েছে, তাদের এককালে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী, সেই লক্ষ্মীর মঙ্গল ঘট মানে হলো ধন সম্পদের মঙ্গল ঘট, এটা ভরা ছিল। আর এই মঙ্গল ঘট তখন তারা কি করলো, যে এখন তার খুব যৎ সামান্যই আছে, সে যৎ সামান্য থাকার কারণে এলাকায় মান সম্মান নিয়ে চলা খুব কষ্টকর, এই জন্য সে এখন দূরে গিয়ে, বাইরে গিয়ে বসবাস করে, পশ্চিমে গিয়ে বসবাস করে। এখানকার লোকে যাতে তাকে না চেনে, সে সাধারণভাবে ডাক্তারি করে এবং বসবাস করে। এখন সমস্যা যে এই যে আমাদের কল্যাণী এবং তার বাবা শম্ভুনাথ সেন, তারা বসবাস করেন হচ্ছে কানপুরে, জায়গার নাম কানপুর। তো এখন কানপুরে কে যাবে? মামা তার ভাগ্নেকে বিয়ে করাতে কানপুর পর্যন্ত এত দূরে যাবে না। মামা মনে করে কলকাতার বাইরে যা কিছু আছে সব আন্দামান দ্বীপ, কলকাতার বাইরে যা কিছু আছে সবকিছু হচ্ছে আন্দামান দ্বীপ, এখানে আর অন্য কিছু নাই। তো সেই কারণে তখন শম্ভুনাথ সেন অর্থাৎ মেয়ে পক্ষই তারা কলকাতায় এলেন, কলকাতায় এসে বাসা ভাড়া করলেন, কারণ মামা এত দূর যাবে না। গল্পের এই জায়গায় একটা বাক্য বলা হয়েছে যে মামা যদি মনু হইতেন, তাহলে তার সংহিতায় তিনি হাবড়ার পুল পার হওয়াকে নিষেধ করিয়া দিতেন। এই গল্পের অনেক শব্দ অনেক ব্যাখ্যা দিতে হয় আর কি। মামা যদি মনু হইতেন, তার মানে মামা আসলে খুব ঘরকুনো মানুষ, সংকীর্ণ চিন্তার মানুষ, কানপুর পর্যন্ত বিয়ে করাতে যাবে না, সে কলকাতার বাইরে যেতে চায় না। সে জীবনে একবার হাবড়ার পুল পার হয়েছিল, মানে হাওড়ার পুলের ওই পারে গিয়েছিল, এর বাইরে সে কখনো যায় নাই। এবং সে মনে করে যে কলকাতার বাইরে যা আছে সব আন্দামান দ্বীপ, এই জন্য সে যায়ও না। সুতরাং কি করব, বাধ্য হয়ে মেয়ে পক্ষই কলকাতা বাড়ি ভাড়া নিল, যে কলকাতা থেকে আমরা মেয়ের বিয়ে দিই। বিয়ে ঠিকঠাক হয়ে গেল। বিবাহের প্রধান অংশ, যেটাকে বলা হয়েছে গল্পে স্থূল অংশ, তো এই যে যে লাইনটা বললাম যে মামা যদি মনু হইতেন, তাহা হইলে হাবড়ার পুল পার হওয়াকে তিনি তার সংহিতায় নিষেধ করিয়া দিতেন। এখন মনুটা কে আর সংহিতাটা কি? মনু হচ্ছে সনাতন বা হিন্দু ধর্মের মতে পৃথিবীর প্রথম মানুষকে বলা হচ্ছে মনু। পৃথিবীর প্রথম মানুষটাই হলো মনু, সনাতন বা হিন্দু ধর্মের মতে। এখন এই মনু একটি বই লিখেছেন, তার নাম সংহিতা। সংহিতা হচ্ছে যে এই বইয়ে থাকবে যে আসলে আমরা কি করতে পারবো কি করতে পারবো না, কোনটা করা ভালো কোনটা করা খারাপ, কল্যাণ অকল্যাণ, এই সমস্ত কথাবার্তা, মানে বিধিবদ্ধ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কি করা যাবে কি করা যাবে না, এইরকম। এই জন্য নামই হলো সংহিতা। এই সংহিতাকে লিখলেন মনু, এই জন্য নামই হচ্ছে মনুর সংহিতা। তো সেই জন্য মামা মানে ব্যঙ্গ করে বললেন রবীন্দ্রনাথ, যে মামা যদি মনু হতেন, তাহলে তার সংহিতায় লিখে দিতেন যে কেউ হাবড়ার পুল পার হবে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি। তো এই জন্য আমাদের শম্ভুনাথ সেন তিনি কলকাতায় বাড়ি ভাড়া নিলেন, এবং তিনি হরিশের উপরে খুব বিশ্বাস রাখতেন, যে হরিশ ছেলে সম্বন্ধে যা বলেছে মিথ্যে বলবে না। বিয়ের মাত্র 2 দিন আগে তিনি ছেলেকে আশীর্বাদ করতে এলেন, দেখতে এলেন। তো ছেলেকে যখন আশীর্বাদ করতে এলো, তখন আমাদের মামা অনর্গল প্যাচাল পাড়তে লাগলেন,
তার প্যাচালের মূল সার কথা কি? তার সার কথা হচ্ছে যে কলকাতায় আমরা অনেক সম্ভ্রান্ত, আমরা অনেক ধনী ব্যক্তি, আমরা অনেক বরেণ্য ব্যক্তি, আমরা অনেক বিজ্ঞ ব্যক্তি, এই সমস্ত তার বক্তব্যের হলো মূল কথা। তো এই সমস্ত যদি তার বক্তব্যের মূল কথা হয়, তাহলে শম্ভুনাথ সেন এগুলো শুনে কোনোই উত্তর দিলেন না। তিনি শান্ত স্বভাবের মানুষ, তিনি নেমে চলে গেলেন। এবং মামা বাড়িতে মেহমান এলে তাকে আসলে একটু গাড়ি পর্যন্ত বা রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়া, এটা কিন্তু ভদ্রতা। মামা সে কাজটাও করলেন না। মামা উপর থেকেই, গল্পে বলা হয়েছে উপর থেকেই, তার মানে বোঝা যায় যে দোতলা বাড়ি, সেই দোতলা থেকেই মামা তাকে বিদায় করে দিলেন। শম্ভুনাথ সেন চলে গেল। তো বিবাহের এই স্থূল অংশ বা প্রধান অংশ, স্থূল অংশ বা প্রধান অংশ বলতে এখানে বোঝানো হয়েছে যৌতুক, টাকা পয়সা। তো সেই টাকা পয়সা বিষয়ে যা কিছু আলাপ, সেটা শম্ভুনাথ সেন ঠিক করলেন, পাকা করলেন। কত টাকা নেবেন, অলংকার কতটা নেবেন, সেই অলংকারের কি মানের অলংকার হবে। স্বর্ণের তো অনেক মান আছে, তাই না? 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, এই যে এইগুলো মামা একদম নোট করে নিলেন, যাতে পরবর্তীতে কোনো ভুল না হয়। এইগুলো করার পরে গায়ে হলুদের দিন এসে গেল, নির্দিষ্ট দিনে গায়ে হলুদ হবে। এত লোক পাঠানো হলো যে এত লোককে আদর আপ্যায়ন করতে গিয়ে কন্যার বাবার হয়তো বিপদ হবে। এই কথা ভেবে মার মামা তারা ব্যঙ্গাত্মক হাসাহাসি করতে লাগলেন যে মেয়ের বাবা এইবার ঠেলা বুঝুক। অসম্ভব রকমের ধুম করিয়া গায়ে হলুদ হইয়া গেল। অসম্ভব রকমের ধুম করে আমাদের কি হয়ে গেল, গায়ে হলুদ হয়ে গেল। হ্যাঁ, তো গায়ে হলুদ হয়ে গেল। এখন এই গায়ে হলুদের পরে বিয়ের দিন তারা ব্যান্ড পার্টি, শখের কনসার্ট, রসন চৌকি, এই সমস্ত ভাড়া করে নিয়ে গেল। আগের যুগে সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা বিয়ে করতে গেলে এই সমস্ত ব্যান্ড পার্টি ভাড়া করে নিয়ে যেত, মিউজিক হতো, বিকট মিউজিক, এই মিউজিক করতে করতে তারা বিয়ে বাড়িতে যেত। তো এখানে বলা হচ্ছে যে তারা এত পরিমাণ এই বাদ্যযন্ত্র নিয়ে গেছে, এত উচ্চস্বরে তারা এই সমস্ত মিউজিক মানে উথাল পাথাল ভাবে বাজাতে লাগলো যে সঙ্গীত সরস্বতীর পদ্মবনকে মত্তহস্তির দ্বারা দলিত বিদলিত করিয়া আমি বিবাহ সভায় গিয়ে উপস্থিত হইলাম। অর্থাৎ সঙ্গীত সরস্বতী পদ্মবন, সরস্বতী হলো সঙ্গীত বা শিক্ষার দেবী। সঙ্গীত একটা শিক্ষা, তাহলে বিদ্যা বা শিক্ষার দেবী হলো সরস্বতী। এই দেবী সরস্বতীর যদি পদ্মবন থাকে, সুন্দরের পদ্মবন, মানে সুরের তো একটা সৌন্দর্য আছে, তাই না? তো তারা এমন বিকট আওয়াজ তৈরি করলো যে যেন সেই পদ্মবনকে একটা মাতাল হাতি পদ্মের বাগানের মধ্যে ঢুকে পড়লে পদ্মের বাগান কি হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। সেই রকম করে তারা সুরের সৌন্দর্যকে তছনছ করে দিল, দিয়ে তারা বিয়ে বাড়িতে পৌঁছালো। তো বিয়ে বাড়িতে গিয়ে মামার মন খুব একটা সন্তুষ্ট না, কারণ বাড়ি এত বড় না, লোকজনের জায়গা হয় কঠিন, আবার সাজসজ্জা আয়োজন যা কিছু আছে সেগুলো খুব উচ্চ মানের নয়, মিডিয়াম মানের, সাধারণ মানের। যে কারণে মামার মনটা একটু খারাপ। তার পাশাপাশি এই যে মেয়ের বাবা শম্ভুনাথ সেন, তার বিনয়টাও অজস্র নয়। বিনয় মানে সে মেয়ের বাবা, ছেলে পক্ষ গেছে বিয়ে করতে, সে নমনম করবে, ভক্তি শ্রদ্ধা দেখাবে, তাই না, গদগদ হয়ে যাবে আহ্লাদে। কিন্তু শম্ভুনাথ সেন একজন ডাক্তার, তিনি ভদ্রলোক মানুষ, তিনি তো আর এইরকম বাড়াবাড়ি করতে পারেন না। তো তখন শম্ভুনাথ সেনের একজন বন্ধু ছিল, তিনি খুব কালো চেহারার উকিল মানুষ, তিনি সবাইকে ব্যাপকভাবে ভক্তি শ্রদ্ধা নমস্কার জানালেন। এমনকি এই কনসার্ট পার্টির করতাল বাজিয়ে, যে করতাল বাজায়, অর্থাৎ করতাল বাজিয়ে বলতে বোঝানো হয়েছে যে কনসার্ট পার্টির সবচেয়ে নিম্ন পদের লোক আর কি, তাকে পর্যন্ত এই উকিল সাহেব ব্যাপক প্রশংসা মানে ভক্তি শ্রদ্ধা নমস্কার জানালেন। তাতে মামা একটু সন্তুষ্ট হলো। এবার বিয়ের আগেই একটা ঘটনা ঘটে গেল। হিন্দুদের তো জানো যে বিয়ের একটা লগ্ন থাকে, সেই লগ্নেই বিয়ের কাজ করতে হয়। তো লগ্ন এসে যাবে, এই সময়ে শম্ভুনাথ সেন কে ডেকে নিয়ে গেল মামা, ডেকে নিয়ে কি যেন বললো, অর্থাৎ মামা তাকে বলেছে যে মেয়েকে যে পরিমাণ গহনা দেওয়ার কথা, সেই গহনাগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা। এখন যদি নকল দেয় বা 10 ভরি দেওয়ার কথা কয়ে 8 ভরি দেয়, ধরার তো সুযোগ নাই।
তখন মামা বলেছে যে আসলে বিয়ের আগে আমরা এই স্বর্ণ অলংকারগুলো যাচাই করতে চাই। এখন মেয়েকে বিয়ের জন্য সাজানো হয়েছে অলংকার পরিয়ে, এই সময় যদি বলে যে আমি যাচাই করতে চাই, এটা কি কোনো ভদ্রতার মধ্যে পড়ে বলো? পড়ে না। তখন শম্ভুনাথ সেন চিন্তা করলেন যে এই ছোটলোকি কাজ মামা করতে চাচ্ছে, অনুপম শিক্ষিত এমএ পাস, সে হয়তো নাও করতে পারে। তখন আমাদের শম্ভুনাথ সেন অনুপমকে বলল যে বাবাজি, তোমার মামা এরকম গহনা পরীক্ষা করতে চায়, তুমি কি বলো? তার ধারণা ছিল যে অনুপম বলবে যে না, এটা অভদ্রতা, এটা করার দরকার কি। কিন্তু অনুপম কিছুই বলল না। মামা বলল যে ও আর কি বলবে, আমি যা বলবো তাই হবে। মানে প্রমাণ হইয়া গেল যে আমি কেহ নই, অনুপমের বক্তব্য। অনুপম এখানে কেউই না, কিছুই না, তার কোনো বক্তব্য নেই, তার কোনো ব্যক্তিত্ব নেই, তার কিছুই নাই। যাই হোক, মামা স্যাকরা পর্যন্ত নিয়ে গেছে সঙ্গে করে। স্যাকরা মানে ওই স্বর্ণকার, যে স্বর্ণ পরীক্ষা করে বলতে পারে যে স্বর্ণটা খাঁটি নাকি ভেজাল, তাকেও নিয়ে গেছে। কারণ মেয়ে পক্ষের স্যাকরা যদি পরীক্ষা করে, মিথ্যা কথাও তো বলতে পারে। কিরকম মানে ধূর্ত লোক দেখো। তো এবার কি হলো, ও শম্ভুনাথ সেন অনুপমকে বললো যে ঠিক আছে, তাহলে তোমাকেও আসতে হবে, স্বর্ণই যেহেতু পরীক্ষা করতে চাও। তাকে নিয়ে গেল। এবার শম্ভুনাথ সেন একটা কাপড়ের মধ্যে করে সব অলংকার খুলে নিয়ে এসে রাখলো। স্যাকরা পরীক্ষা করলো। প্রথমেই একটি মকরমুখ বালা, মকরমুখ বালাটাকে নিয়ে স্যাকরা একটু চাপ দিয়ে দেখালো যে বালাটা বাঁকা হয়ে গেছে, এবং বলল যে আর কি পরীক্ষা করবে, এ অতি খাঁটি সোনা, এমন সোনা এই যুগে পাওয়াই কঠিন। এক্ষেত্রে তোমরা একটা তথ্য মনে রাখো যে স্বর্ণ যত খাঁটি হয় তত নরম হয়। ওই যে চাপ দিল, বাঁকা হয়ে গেল, এখান থেকে প্রমাণিত হলো যে স্বর্ণ অনেক বেশি খাঁটি। তখন শম্ভুনাথ সেন বা মামা তখন বলল একজোড়া কানের দুল দেখিয়ে, ইয়ারিং, যে এইখানা পরীক্ষা করে দেখো। এটা স্যাকরা হাতে নিয়ে বলল এ আর কি পরীক্ষা করিব, এই বিলেতি মাল, এর মধ্যে স্বর্ণের ভাগ কমই আছে। পরে দেখা গেল যে এই কানের দুলটা দিয়েই মামা মেয়ে পক্ষকে আশীর্বাদ করেছিলেন। বুঝতে পারছো? তার মানে মামা মেয়ের বাবাকে অপমানিত করতে গিয়ে নিজেই কিন্তু তিনি চিট বা প্রতারক সেজে গেলেন, কিন্তু মামার তো লাজ শরম নাই। এবার শম্ভুনাথ সেন বলল চলুন তাহলে আপনাদের এবার খাওয়াইয়া দিই। হিন্দু বাড়িতে বিয়ের আগে ওইরকম খাওয়া হয় না। মামা বলল যে আগেই খাওয়া? শম্ভুনাথ সেন বলল, না, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়াই দিল সবাইকে। দেওয়ার পরে শম্ভুনাথ বলল, মামা বললে এবার চলুন, মানে এবার বিয়ের কাজ শুরু করি। শম্ভুনাথ সেন বলল হ্যাঁ, এবার চলুন, আপনাদের গাড়ি ডাকিয়ে দেই। আমরা দরিদ্র, আপনাদের মতো এত অভিজাত আয়োজন করতে পারিনি, অনেক হয়েছে, এবার গাড়ি ডাকিয়ে দেই, গাড়ি ডেকে দেই। গাড়ি ডেকে দেই মানে হলো গাড়ি চড়ে বাড়ি চলে যান, বিয়ে দেবে না। মামা বললে কি ইয়ারকি ইয়ারকি করিতেছেন? সোমনাথ বলল যে ইয়ারকি তো আপনি আরম্ভ করিয়া সারিয়াছেন, এই ঠাট্টার সম্পর্কটাকে আমি আর স্থায়ী করতে চাই না। ঠাট্টা তো আপনি শুরু করেছেন, যে আমার একমাত্র মেয়ে, মা নাই, আমি সেই মেয়েকে নকল গহনা দেব, দিয়ে আপনাদের সঙ্গে প্রতারণা করব। তো এই ঠাট্টা তো আপনি শুরু করেছেন। এই ঠাট্টার সম্পর্কটাকে আর স্থায়ী করতে চাই না। তখন তারা কি করলো, বিয়ে বাড়িতে যা কিছু সাজসজ্জা ছিল, আয়োজন ছিল, সবকিছুকে ভেঙে তছনছ করে দিল। এই তছনছ করাটাকে বলা হয়েছে যে দক্ষ যজ্ঞের পালা সম্পাদন করার মতো। দক্ষ যজ্ঞটা কি? দক্ষ যজ্ঞ হলো যে একজন ঋষি ছিলেন, তার নাম ছিল দক্ষ। যজ্ঞ অনুষ্ঠান হলো হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান। আমরা যেমন ধরো বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করি, ওয়াজ মাহফিলের আয়োজন করি, এইরকম। তো দক্ষ নামে একজন ঋষি ছিলেন, তিনি একটি যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেব শিবের স্ত্রী পার্বতী। মহাদেব শিবের স্ত্রী পার্বতী উপস্থিত থেকে সেই অনুষ্ঠানে কি হলো, শিবের যে স্ত্রী পার্বতী এখানে উপস্থিত আছে, সেইখানে মহাদেব শিব সম্বন্ধে অনেক দুর্নাম বা নিন্দা চর্চা করা হলো। অনেক দুর্নাম বা নিন্দা চর্চা করা হলো। তো মহাদেব শিব সম্বন্ধে নিন্দা করা হচ্ছে, শিবটাকে পার্বতীর স্ত্রী, পার্বতী এখানে প্রেজেন্ট,
অর্থাৎ স্ত্রীর সামনে স্বামীর নিন্দা। তখন পার্বতী এটাকে সহ্য করতে পারলেন না। তিনি বললেন যে আমার স্বামী সম্বন্ধে এত নিন্দা, আমি মরে গেলাম। সে প্রাণ ত্যাগ করলো, মানে দেবদেবের ইচ্ছে করলেই প্রাণ ত্যাগ করতে পারে। এই খবর চলে গেল মহাদেব শিবের কাছে। মহাদেব শিব তখন সেখানে চলে এলেন। এসে কি করলেন? এসে তিনি বললেন যে আমার স্ত্রী প্রাণ ত্যাগ করেছে, তোমরা আমার নামে দুর্নাম করেছো, মিথ্যা মিথ্যা। তখন তিনি ওই জায়গাটাকে ভেঙে চুরে একদম তছনছ করে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলেন যা কিছু আয়োজন ছিল। এই অনুষ্ঠানকে বলা হয় দক্ষযজ্ঞ। ঠিক বিয়ে বাড়িতেও যখন বিয়েটা ভেঙে দেওয়া হলো, তখন বরযাত্রীরা বিয়ে বাড়ির সকল সাজসজ্জাকে একই রকম ভাবে ভেঙে একবারে তছনছ করে ছারখার করে দিল। এই জন্য বলা হচ্ছে যে দক্ষ যজ্ঞের পালা সম্পন্ন করিয়া বরযাত্রী তাহারা ফিরিয়া আসলো। আর কি ফিরে আসার সময় কি বললো, কি হলো? ঝাড় লণ্ঠন জ্বলিল না, আতশবাজি হলো না, এবং আকাশের তারার উপরে তাহাদের কর্তব্যের বরাত দিয়া তাহারা মহানির্বাণ লাভ করিল। এই ভাষাগুলো তোমরা বুঝবে না, এই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি নিজে থেকেই। অর্থাৎ বিয়ে বাড়িতে ঝাড়বাতি ফোটার কথা ছিল, আতশবাজি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বিয়েই হলো না, তাহলে আতশবাজি আর কেমন করে হবে? তো ঝাড় লণ্ঠন আতশবাজি এগুলোকে তো ফুটতে হতো, তাদেরকে আর ফুটতে হলো না, আলো জ্বালাতে হলো না। আলো জ্বালানোর দায়িত্ব কার উপরে গিয়ে পড়লো? আকাশের তারার উপরে। এই জন্য বলা হচ্ছে আকাশের তারার উপরে দায়িত্ব দিয়া তাহারা মহানির্বাণ লাভ করলো। নির্বাণ লাভ করা মানে মুক্তি, মুক্তি লাভ করা। মহানির্বাণ লাভ করা মানে হচ্ছে মহামুক্তি লাভ করা। তাহলে এই যে আকাশের তারাদের উপরে তাহাদের কর্তব্যের বরাত দিয়া ঝাড় লণ্ঠন গুলো মহামুক্তি লাভ করলো, মানে ঝাড় লণ্ঠন গুলোকে আর জ্বলতেও হলো না, ফুটতেও হলো না, বিয়ে ভেঙে গেল। অনুপমের মনে বড় আক্ষেপ যে আমি এত ভালো ছেলে, একটা তামাক পর্যন্ত খাই না, বাইরের লোকজনের সঙ্গে মিশি না, তো আমার কপালে এত বড় দুর্ভাগ্য। কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া এত বাজনা বাজাইয়া আমার কপালে এই দুর্ভাগ্যের ছাপ এঁকে দিল, তাই না? যদি এমনি বিয়ে ভেঙে যেত বিয়ে করতে যাওয়ার আগেই, তাহলে এক কথা ছিল। এত বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেল, এত ঢোল ডাগর বাজনা মিউজিক, এত কিছু, তারপরে এত বড় অনুষ্ঠান হয়ে বিয়ে ভেঙে গেল, তাহলে এটা মহা লজ্জা। এই জন্য সে মনে মনে খুব মানে রাগান্বিত হলো। তার আশেপাশের যারা লোকজন ছিল, আত্মীয় স্বজন, তারা বলতে লাগলো যে মামলা করবে, মানহানি মামলা। মেয়ের বাপের এত বড় গোমর, গোমর মানে অহংকার, এত বড় সাহস, বিয়ে ভেঙে দেয়, হ্যাঁ মামলা করবে। কিন্তু দুই একজন তো বুদ্ধিমান থাকে, সবাই তো আর বলদ নয়। তারা বুঝিয়ে বললো যে দেখেন, বিয়ে করতে গিয়ে এরকম অশোভন অভদ্র আচরণ করে মেয়ে পক্ষের কাছে প্রত্যাখ্যাত হয়ে আপনারা এসেছেন, তো এখন যদি এই জিনিসটা আপনারা আবার মামলা করেন, তাহলে আপনাদের এই অসভ্যতার খবর যারা জানে না তারাও জেনে যাবে। বুঝতে পেরেছো? তখন তারা এই মামলা থেকে কি থাকলো? বিরত থাকলো। তখন তারা এই মামলা থেকে বিরত থাকলো। আমি কি বোঝাতে পারছি? এইভাবে এই মামলার বিষয়টা গেল। কিন্তু অনুপমের মনের মধ্যে বড় আক্ষেপ যে বিয়েটা কেন ভেঙে গেল, বিয়েটা আমার কপালে এত বড় দুর্ভাগ্য হলো, হ্যান ত্যান ইত্যাদি নানান কিছু। এই বিষয়গুলো অনুপমের মনের মধ্যে তখন দাগ কেটে গেল। তার মনের মধ্যে অনেক রাগ হলো। কি রাগ হলো? যে মেয়ের বাবা হয়তো, মেয়ের বাবা মান সম্মানের ভয় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কারণে সে হয়তো আবার আমাদের কাছে আসবে, এসে মাপ চাইবে, হ্যান করবে, ত্যান করবে, এই সমস্ত কল্পনা তার মধ্যে। কিন্তু বাস্তবে আসলে তা ঘটে নাই, ঘটেছে তার কি উল্টো। তো স্টুডেন্ট, আজকে আমি হতাশ, এত কম সংখ্যক স্টুডেন্ট, এক দুই দুই তিনজন ছিল, এখন 5 জন হয়েছে। তাহলে আমি সুন্দর করে গল্প বলছি, স্টুডেন্টটা কি ব্যস্ত নাকি? হুম, কথা বলো। স্টুডেন্ট কথা বলো। জি স্যার, শুনতেছি, আপনার কথা শুনতেছি। সে তো মাত্র এলে, এতক্ষণ কই ছিলে?
তার এই 19 ইঞ্চি ঢুকছে, 8টা 19-এ। হুম হুম হুম। তো ঠিক আছে, আজকে আমরা আর আলোচনা বাড়াবো না, কারণ আমাদের আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, তো বাকি অংশ ইনশাল্লাহ আমরা সামনের দিনে তোমাদের জন্য ক্লাস নেব। ঠিক আছে, আর ক্লাস মিস করো না, এরকমই যে থাকো না, ছাত্র না থাকলে তো আমাদের ক্লাস নিতে ভালো লাগে না। আমরা এত কষ্ট করে তোমাদের জন্য এই আয়োজন করলাম, ফ্রি ফ্রি পড়া। হ্যাঁ, এগুলো শুনলেও তো, এই যে গল্পটা আমি যেভাবে বুঝিয়ে বলছি, এটা শুনলেও তো তোমাদের অনেক উপকার হয়। হ্যাঁ, তো ক্লাসে থাকবে নিয়মিত। হ্যাঁ, তো আমাদের আরেকটা ক্লাস আছে বাবা, এই জন্য ক্লাস আমরা আর এখন লম্বা করতে পারবো না। তো তাহলে ভালো থাকো, সুন্দর থাকো, কথা হবে। হ্যাঁ, শুভরাত্রি।